আসুন ফিরে যাই আমাদের আজকের অতিথি লোকসংস্কৃতি গবেষক সৈয়দা আঁখি হকের কাছে। আপু, শুরুতেই বলছিলাম আজ অনেকগুলো বিষয় নিয়ে আমাদের জানার আছে। শুরুতেই যদি বলতেন, আপনি এত বিষয় থাকতে গবেষণার জন্য লোকসংস্কৃতিকেই কেন বেছে নিলেন? আসলে এটা পরিকল্পনা করে হয়নি। যেমন আমার মা লোকগান গাইতেন, তো তিনি কান্না করতেন গান গেয়ে ছোটবেলায় যখন আমাকে ঘুম পাড়াতেন। তো আমার কষ্ট হতো যে আমার মায়ের চোখের পানি আমার নাকে মুখে পড়ছে। তো আম্মা, তুমি গান গাইলে কান্না করো কেন? তো গানে কি কষ্ট পাওয়া যায়? তো আম্মা বলতেন যে যারা গান লিখেছেন তারা জানেন গানের ভিতর কি এমন মর্ম বেদনা দিয়েছেন যে তুমি যখন গাইবা তখন মনে হবে তোমার মনের কথা বলেছে, আর আমি যখন গাচ্ছি মনে হচ্ছে আমার মনের কথা বলছে। তো তখন খেপে গিয়েছি যে তারা কেন এরকম গান লিখলেন যে আমার মায়ের চোখে পানি পড়ে, আমি তাদেরকে খুঁজে বের করব। আচ্ছা। আম্মা বলেন, হাসতেন যে শাহ আব্দুল করিম বেঁচে আছেন, তুমি তাকে জিজ্ঞেস করো কেন তিনি এরকম গান লিখেছেন। হাসন রাজা, রাধারমন তো বেঁচে নেই। সেই যে মাথায় ঢুকলো যে আমি রাধারমন, হাসন রাজা, শাহ আব্দুল করিমের বাড়ি যাব, তাদেরকে জিজ্ঞেস করব কেন তারা এরকম গান লিখেছেন, আমার মা কেন কান্না করবে। আমার আম্মা কিন্তু এনজিওতে জব করতেন। তো যাওয়ার সময় একটা গান আগের রাতে গেয়েছেন। আম্মা যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময় বলে যেতেন যে এই গানটাতে সাধক কি বলেছেন তুমি লিখে রাখবা। আচ্ছা। তখন আমি কিন্তু ক্লাস 2-তে পড়ি, বানান করে করে লিখি বা এরকম। তো আমি যা পারতাম লিখে রাখতাম। এভাবে লিখতে লিখতে ক্লাস 5-এ আমার প্রথম লেখা ছাপে আজাদি পত্রিকায়, চট্টগ্রামের। আচ্ছা। তো এরপরে পূর্বকোণে একের পর এক আমার লেখা ছাপছে এবং আমার কাজিন আমাকে হেল্প করতো, আমার এক খালাতো বোন। তো তার সুবাদে আর কি আমার পত্রিকায় লেখাটা। সেই থেকে আমি গানের ভেতরে ঢুকে গেলাম। এখন মনে হলো যে না, আমি একটা গান জানছি, আরেকটা গানে কি বলেছে, জি, এই করতে করতে গানের ভেতর ঢুকে গেলাম। আর মাথায় তো ওটা আছেই, আমি তাদের বাড়ি যাব। এবং শাহ আব্দুল করিম যখন অসুস্থ 2009 সালে, তিনি হসপিটালে ছিলেন। তো তখন টিভির সামনে থেকে আমি নড়ছি না ওনাকে দেখার জন্য শুধু। আচ্ছা। এখন আমার স্যার ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার, আচ্ছা আমরা কি যারা আছি গান পছন্দ করি প্রত্যেকে যদি 1 টাকা করে দেই তাহলে কিন্তু শাহ আব্দুল করিম উন্নত চিকিৎসায় বেঁচে যান। তখন তিনি আমাকে ধমক দিলেন যে তুমি নিজের কাজ করো, আর শাহ আব্দুল করিমকে নিয়ে ভাবার জন্য অনেক বড় বড় মাথা আছে, তোমার ছোট্ট মাথায় ওনাকে নিয়ে ভাবতে হবে না। তখন আমি কান্না করেছি এবং আমার চোখের পানি পায়ে পড়েছে যে আজ থেকে 3 মাস পর আপনি আমাকে জিজ্ঞেস করবেন শাহ আব্দুল করিম কোথায় ছিলেন, কেমন ছিলেন। আচ্ছা। সেই যে জেদ হলো, তখন শাহ আব্দুল করিম তো 2-3 দিন পর মারা গেলেন। 2009-এর সেপ্টেম্বরের 12 তারিখ তিনি মারা গেলেন। অক্টোবরে আমি সিলেট চলে যাই একা একা। আচ্ছা। আম্মাকে বলছি তুমি বাধা দিও না। আম্মা কিছু টাকা দিলেন, আম্মা ট্রেনে তুলে দিলেন। আম্মা তখন অসুস্থ, ট্রেনে তুলে দিলেন। আমি একলা চলে গেলাম সিলেটে, 1st নাম্বার সিলেট যাওয়া, কেউ নেই, একা। তো সেখান থেকে শাহ আব্দুল করিম বাড়ি, হাসন রাজার বাড়ি, রাধারমনের বাড়ি যাওয়া। এবং শাহ আব্দুল করিমের কবর চাপড়ে চাপড়ে এরকম বলছিলাম যে তুমি আমাকে উত্তর না দিয়ে কেন চলে গেছো, আর কয়টা দিন থাকতে পারলে না, আমি তো তোমার অপেক্ষা করছিলাম। তো সেই থেকে ছোটা, এবং তাদেরকে খুঁজতে খুঁজতে রাধারমন, হাসন রাজা, এবং পেয়ে যাই মাঝখানে আরও অনেক সাধককে। এভাবে আর কি আমি থামতে পারছি না, যত পাচ্ছি তত আমার কাছে গুপ্তধন পাচ্ছি মনে হচ্ছিল, যে এক একটা গুপ্তধন। আচ্ছা। আমি লোভে পড়ে গেছি এবং সেভাবে জড়িয়ে গেছি। মা আপনাকে অনেক উৎসাহ দিয়েছেন, এছাড়াও আর কে কে ছিলেন? আমার মাই ছিলেন, আমার বাবা তো মারা গেছেন। এবং আপনি শুনে খুশি হবেন যে আমি যখন রাধারমনের বাড়িতে যাই, রাধারমনের মন্দিরে, সেখানে পূজা করার জন্য শঙ্খ ছিল না। আচ্ছা। শঙ্খ বাজায় যে সন্ধ্যার সময়। তো আমি প্রথমবার 9 সালে প্রথমবার রাধারমনের বাড়িতে এসে আম্মাকে গিয়ে বললাম যে আম্মা, রাধারমনের মন্দিরে শঙ্খ নাই, এটা ভাবা যায়? আমরা কিন্তু চট্টগ্রামে হিন্দু পরিবেশ বড় হয়েছি, আশেপাশে সবাই হিন্দু ছিল, মন্দিরে যেতাম। তো আম্মা বলেন যে তুমি আবার কখন যাবা? 2 মাস পরে যাব। নিজের ঔষধের টাকা জমিয়ে আমার টাকা দিয়েছেন, এটা তুমি শঙ্খ কিনে নিয়ে যেও রাধারমনের জন্য। আচ্ছা। কতটা সাপোর্ট আমি পেয়েছি আমার মায়ের কাছ থেকে, এটা আসলে আজকে আমার মায়ের জন্য আমি আজকে রাখি হক। আর প্রতিবেশীরা প্রথম বলেছে যে বাচ্চা একটা মেয়ে কয়দিন পর পর ছুটে যায় সিলেটে, আসলে কোনো ছেলের জন্য ছুটে যায় কিনা, ছেলের চিন্তা করার বয়সও তো তার এখনো হয়নি, তাহলে আমাদের ছেলেরা যাচ্ছে না, তোমার মেয়ে, একটা বাচ্চা মেয়ে একা একা চলে যায়। আম্মা বলেছে আমার মেয়ে কী করে আমি জানি। আর আমার আরেকটা সাপোর্ট ছিল, তুমি যখন ঘর থেকে 1 পা দিচ্ছ তখন তুমি পরিপূর্ণ পুরুষ, এবং তুমি যখন ঘরে ঢুকছো তখন তুমি পরিপূর্ণ নারী, সমস্ত গুণাবলী তোমার থাকতে হবে নারীর। আর যখন বের হচ্ছ তখন যদি তুমি মনে করো যে তুমি নারী, তাহলে পিছিয়ে পড়বা। এবং ওইটা আজকে যখন আমি এখানে আসছি, সেই একই কথা আমার কানে বাজে যে আমি এখন পরিপূর্ণ পুরুষ। আচ্ছা। এই যে মায়ের শক্তিটা, এটা আমাকে আমার কাজের স্পৃহা দিয়েছে, আমাকে শক্তি দিয়েছে, আমার
ইচ্ছেগুলোকে জাগ্রত রেখেছে। আপনি চাইলে আপনার গবেষণার কাজগুলো আসলে কাগজে কলমে বা বইয়ে আপনার লেখায় রেখে দিতে পারতেন, কিন্তু তা থেকে বেরিয়ে আপনি কিন্তু আরো অনেক কিছু করেছেন। এই যে লোকসঙ্গীতকে, এই সৃষ্টিগুলোকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখার জন্য এই যে আর্কাইভের ব্যবস্থা, এই এবং উৎসবের ব্যবস্থা মানুষের সামনে তুলে ধরার জন্য, এই বিষয়ে যদি একটু বলতেন। রাধারমণের মন্দিরে 2010 সালে আমি সেখানে প্রথম আমার উদ্যোগে গ্রামের কয়েকজন যুবক নিয়ে ফার্স্ট রাধারমণ উৎসব করি। আচ্ছা। ওখানে কলেজের মাঠে আমরা কয়েকজনের পকেটের টাকা দিয়ে, স্কুল কলেজের টাকা জমিয়ে সেটা দিয়ে। এবং তখন আমি বিশ্বজিৎ রায়, যিনি রাধারমণের গান করতেন, ওনার একটা অ্যালবাম পেলাম ওখানে। তো পেয়ে আমি ওনাকে ফোন দিচ্ছি, দাদা আমি রাধারমণ মন্দিরে আছি। তো তিনি খুশি হলেন এবং বললাম, আপনারা শুধু গান করেন, গানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, রাধারমণকে এই সুনামগঞ্জ থেকে বের করে ঢাকায় নিয়ে যেতে হবে। কারণ ঢাকা কেন্দ্রিক রাধারমণকে জানতে হবে, জাতীয়ভাবে আমরা রাধারমণকে পরিচয় করিয়ে দিতে চাই। সেক্ষেত্রে আপনি গানগুলো সেভাবে অনুষ্ঠান করেন। বলে যে অনুষ্ঠান করলে এখানে আমি তো সিলেটের কোনো শিল্পী চিনি না, জানি না, আমি কাকে নিয়ে করব। আমি বলছি, সিলেটের শিল্পী নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি জাস্ট অনুষ্ঠানের আয়োজন করেন শিল্পকলা একাডেমি কিংবা অন্য কোনো জাতীয় পর্যায়ে, আমি আপনাকে শিল্পী দিব সিলেটের। আচ্ছা। তা আপনি উৎসবের আয়োজন করেন, যে কোনো একটা অনুষ্ঠান হোক না, এরপর আমরা আগাতে পারি। তখন তিনি বলেন যে হ্যাঁ, এটা দারুণ উদ্যোগ, ঠিক আছে আমি এটা করতে পারি। এরপর তিনি নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ করছেন। এরপরে তিনি আমাকে সুখবর দিলেন, আমরা শিল্পকলায় একটা রাধারমণ উৎসব করতে পারি। আচ্ছা। 2011 সালে। জি, ঠিক আছে, আমি খুশি। এরপরে বললেন শিল্পী, আমি সব শিল্পী আমি দিয়েছি ওনাকে। এই যে চন্দ্রাবতী রায় বর্মন, সুষমা দাস, যিনি মারা গেছেন কিছুদিন আগে, 21 পদক পেলেন, এবং ওনার ভাই পেলেন। তো তখন ওনাদেরকে এনেছি, সুষমা দাস, চন্দ্রাবতী রায় বর্মন থেকে শুরু করে সিলেটের সব শিল্পী আমি ওনাকে দিয়েছি। সেই থেকে কিন্তু রাধারমণ উৎসব হচ্ছে ঢাকায়। এই যে লোক সংস্কৃতিকে আপনি তুলে ধরার জন্য এত কাজ করছেন, সিলেট সুনামগঞ্জের বাইরে অন্যান্য অঞ্চলেও সেখানে যারা আছেন তাদের কাছে তুলে ধরার জন্য বা তাদেরকে আসলে সামনে নিয়ে আসার জন্য আর কি কি করছেন? আমি কিন্তু শুধু সিলেট সুনাম, অনেকে আমাকে মনে করে আমি সিলেট সুনামগঞ্জের, আসলে কিন্তু না, কাজটা বেশি হয়ে গেছে। যেমন একজনকে খুঁজতে গিয়ে আমরা 4 জনকে পেয়ে গেছি, 5 জনকে পেয়ে গেছি, এরকম। আর আমি চাই 64 জেলার লোকসংস্কৃতি নিয়ে কাজ করতে, এবং বিলুপ্ত প্রায়, এর মধ্যে অনেক শিল্পী আছেন, অনেক সাধক মহাজন আছেন, আমি কাজ করছি। এবং আমি চেয়েছি বাংলাদেশের বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতি নিয়ে শিল্পকলা একাডেমি আলাদা একটা কিছু করুক, আর্কাইভ, ডকুমেন্টারি, এরকম কিছু একটা করুক। তো আমি 2019 সালে শিল্পকলা একাডেমিতে একটি আবেদন করি যে এরকম একটা কাজ করা যায় কিনা। তো ডিজি মহোদয় তিনি আবেদন করলেন, আমাকে ডাকলেন, বলেন যে হ্যাঁ, এরকম একটা অনুষ্ঠান করা যায়, বাংলাদেশের বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতি। তো আমরা শুরু করব হাওড় অঞ্চল দিয়ে, 8টা হাওড় অঞ্চল আছে, হাওড় অঞ্চল শেষ করে তারপরে আমরা 64 জেলায় যাব। তখন আমরা শুরু করেছি সুনামগঞ্জ থেকে, সুনামগঞ্জটা করলাম, এরপরে হবিগঞ্জ, মৌলভীবাজার করার কথা, কিন্তু নানা কারণে এটা কি হলো না, দেশের পরিস্থিতির জন্য। কিন্তু সুনামগঞ্জটা আমরা সফলভাবে করেছি, এবং বিশাল পরিকল্পনা ছিল এটা আমাদের। এই যে সফলভাবে করেছেন, এর পেছনে আসলে পথটা কতখানি সহজ ছিল বা কতখানি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে আপনাকে? বাচ্চা একটা মেয়ে, কিশোরী একটা মেয়ে, যে এক জেলা থেকে এক জেলায় গিয়ে ছুটে ছুটে কাজ করা, কোথায় থেকেছি, কোথায় খেয়েছি, মানুষের বাড়ি বাড়ি থেকেছি, টাকা আছে, কিনে খাওয়ার মতো সুযোগ নেই, এবং আমার পকেটের টাকা আমি বাউলদের বাড়ি গেছি, সন্তানদেরকে দিয়ে এসেছি, আসার সময় আমার গাড়ি ভাড়া নেই, হেঁটে হেঁটে এসেছি। এবং একবার এমন হয়েছে যে সিলেট থেকে চট্টগ্রামে যাওয়ার ট্রেন ভাড়া ছিল না, কুমিল্লা পর্যন্ত টিকিট করেছিলাম, এরপর আরেকজন আমাকে সিট দিয়েছেন, আমি সেভাবে গেছি। এরকম অনেক প্রতিবন্ধকতার আমার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু একটি বিষয় ছিল যে নারী হিসেবে আমাদের যে মানুষ বলে যে নারীরা আসলে বের হতে পারে না, নারীরা কাজ করতে পারে না, এরকম কোনো সমস্যার সম্মুখীন আমি হইনি। আচ্ছা। বরঞ্চ আমি সম্মান পেয়েছি, আমাকে পথ দেখিয়েছে, আমি অমুকের বাড়ি যাব, আমাকে নিয়ে গেছে, একজন একবেলা আমাকে খাইয়েছে, ম্যাডাম আসেন খাওয়াই, কিন্তু আমি তখন বাচ্চা মেয়ে। আচ্ছা। এই সম্মানটুকু পেয়েছি, কেউ কখনো আমাকে কুদৃষ্টিতে তাকায়নি, কটু কথা বলেনি, এবং কোনো খারাপ মন্তব্য করেনি। এই সাহসটা আমার ছিল। লেখালেখি, গবেষণার কাজ, এই সমন্বয়টা কিভাবে করছেন? ধরেন কোনো একজনকে উদ্দেশ্য করে কারো বাড়ি যাচ্ছি, কোনো সৈয়দ শাহানুর বলেন, সামিনা বানু বলেন, গেছি, যাওয়ার পথে আমি অনেকের সন্ধান পেয়েছি, ওই এক শিডিউলে আমি অনেকগুলো কাজ করে আসছি, তথ্যপাত্রগুলো নিয়ে আসছি। তো যারটা বেশি পেয়েছি তাকে নিয়ে আমি লেখা শুরু করে দেই, এসে আবার দেখেন আরও কিছু বাকি আছে, আবার যেতে হবে, আবার যাই, এরকম করতে করতে একটা বই লিখতে আমার 7-8 বছর লেগে যায়। আচ্ছা। মাঝখানে যারটা পাচ্ছি তারটা
লিখে ফেলছি, আবার আরেকজনেরটা পাচ্ছি, আরেকজনেরটা লিখে ফেলছি। এভাবে করতেই কিন্তু আমার এত সময় লাগে একটা বই করতে। আর আরেকটি বিষয় আপনি প্রথমে বলেছিলেন যে গবেষণা তো বসেও করা যায়, শেকড়ে কেন যাচ্ছেন, জি ছুটে বেড়াচ্ছেন কেন? ছুটে বেড়াচ্ছি এই জন্য যে আমি শেকড় উপরে আনতে চাই। অনেকের গবেষণা তো দেখছি যে একেবারে তথ্য মানে ওই অমুকের বই থেকে নিয়ে এসে অমুকের বই থেকে নিয়ে এসে বইয়ের পৃষ্ঠা বাড়িয়ে গবেষণা হচ্ছে, অমুকে এই কথা বলেছেন, তমুকে এই কথা বলেছেন, কিন্তু যিনি লিখেছেন তিনি কি বলেছেন সেটা পাই না। তো আমার কাছে মনে হয়েছে আমি যে কাজটা করবো সেটা অন্য কেউ করেনি। যেমন সৈয়দ শাহনূরকে নিয়ে কাজ হয়নি, আরকুম শাহকে নিয়ে কাজ হয়নি, খোয়াজ মিয়াকে নিয়ে কাজ হয়নি, আমি যাদেরকে নিয়ে কাজ করেছি। তাইলে এখানে অমুকে কি বলেছেন তমুকে কি বলেছেন নেই, এখানে আমি শেকড়ে গিয়ে শেকড়টা উপরে নিয়ে আসবো। আচ্ছা, এবং আমি সত্যটা নিয়ে আসতে চাই, আরেকজনের মুখ থেকে শুনে আরেকজনের বই থেকে কোট করে আমি লিখতে চাই না। আমি যেটা মনে করছি আমার ক্ষুদ্র জ্ঞানে আমার যা বুঝি আমি তাই লিখছি। একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপু, একটু যদি বলতেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং এই প্রজন্মের যারা নতুন আছেন তাদের কাছে আপনার কি প্রত্যাশা? 64 জেলার বিলুপ্তপ্রায় লোক সংস্কৃতি নিয়ে 64টি বই করতে চাই, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে এই প্রজন্মকে বলবো যে যারা আমাদের সিনিয়র যারা আছেন, যারা মাঠে ঘাটে দৌড়াতে পারেন না, তরুণরা পারে, তরুণরা যেন মাঠে ঘাটে দৌড়ায়। আমার মতো কেউ 5 জনও যদি করে, আমার মনে হয় যে অসংখ্য রত্নের ভাণ্ডার আমরা পেয়ে যাব। যেমন আমি সৈয়দ শাহনূরের দুর্লভ পাণ্ডুলিপি নসিহতটা নিয়ে এসেছি এবং এই বইটি উপস্থাপন করেছি। আরেকটা তথ্য দেই আপনাকে, সেটা হচ্ছে সৈয়দ শাহনূর উনি কেবল গীতিকবি নন, তিনি হচ্ছেন মধ্যযুগের একজন সাহিত্যিক, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় ওনার বিচরণ ছিল। যেমন উনি পয়ার লিখেছেন, পুঁথি লিখেছেন, পই লিখেছেন এবং 7 কন্যার বাখান, 7 প্রকার নারীর বর্ণনা তিনি দিয়েছেন। আমরা জানতাম নারী হয় 4 প্রকার, একমাত্র তিনি বলেছেন নারী 7 প্রকার। এবং রাশি বিচার করেছেন, গৃহজামাতার বিবরণ লিখেছেন। মানে সাহিত্যের প্রতিটি শাখায় একমাত্র সৈয়দ শাহনূরের বিচরণ। এটা আমি একজন তরুণ হয়ে আমি এটা পেরেছি। আমার বিশ্বাস আমার বয়সী কেউ যদি কাজ করতে চায় তারা এরকম অনেক ভাণ্ডার আছে, পাবে। আর আপনাকে আরেকটা বিষয় বলার আছে, যেটা আমার বাউল উপন্যাস পাণ্ডুলিপি পুরস্কার পেয়েছে। আচ্ছা, এটা নিয়ে যেমন গবেষণা একটা জিনিস আর উপন্যাস আরেকটা জিনিস, দুইটা কিন্তু দুই মেরুর। জি, গবেষণা হচ্ছে তথ্যপাত্য, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং যুক্তিতর্ক। আর উপন্যাস হচ্ছে প্রতিটি শব্দে, প্রতিটি লাইনে চিত্র নির্মাণ করা, দর্শককে ধরে রাখা। তো ব্যতিক্রমী এই কাজটি আমার এবার প্রথম উপন্যাস পুরস্কার পেল। এবং বাউলকে আসলে, এটা অনেকে আমাকে প্রশ্ন করে বাউল কারা, তো আমি বলি যে বাউল গান গাইলে, বাউলের বেশ ধরলে কিন্তু আসলে বাউল হওয়া যায় না। বাউল কি, বাউল কেন, বাউলের দর্শন কি, বাউল জীবন কি, এটা জানতে হলে ওই বাউল উপন্যাসটা পড়তে হবে। অনেক অজানা বিষয় নিয়ে আমরা আসলে আজকে জানার সুযোগ হলো এবং অনেক বিষয় আছে যেটা আপনি আমাদের সামনে তুলে ধরছেন। আমরা আশা করছি যে এই বিষয়গুলো আমরা আত্মস্থ করতে পারবো, অনেক অজানা বিষয়। অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বাংলা ভিশনকে। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবারে সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নিউজ টাওয়ার, 110 বীর উত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320330 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। রুশ লেখক ম্যাক্সিম গোর্কির একটি উক্তি বলেই বিদায় নেব আজ। তিনি বলেছেন, একজন ভালো মানুষ নির্বোধ হতে পারেন, কিন্তু একজন খারাপ মানুষের অবশ্যই মগজ থাকতে হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজকে সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।